আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অভিবাদন সেনাপ্রধান, আপনাকে বারবার স্যালুট জানাই আপনার ভয়হীন মেরুদণ্ডের জন্য। কিন্তু তারপরেও দেখা গেছে বাংলাদেশের ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু এখনো জনগণের হাতে এসে পৌঁছায়নি। একটি খবর, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান। সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস দায়িত্ব নিয়ে আজকের পত্রিকা এটি প্রকাশ করেছে। এই পত্রিকার যে নোটগুলো, সেই নোটগুলো আমি দর্শক আগেই পেয়েছিলাম, কিন্তু সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনাপ্রধান এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ। সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি জানান, ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই আছে। অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি আইএসপিআর। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনানিবাস এবং জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা অফিসাররাও এই অনুষ্ঠানে যুক্ত হন। প্রথম অংশে সেনাপ্রধান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে প্রশ্নের উত্তর দেন। সততার সাথে নিরপেক্ষ থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। অভিবাদন সেনাপ্রধান, আপনাকে বারবার স্যালুট জানাই আপনার ভয়হীন মেরুদণ্ডের জন্য। কিন্তু তারপরেও দেখা গেছে বাংলাদেশের ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু এখনো জনগণের হাতে এসে পৌঁছায়নি। সেটি এখনো রয়েছে বিভিন্ন বিদেশি শক্তিগুলির হাতে বন্দী। কিন্তু তারপরেও আসল কথা হলো জনগণই শেষ কথা। আর তার জন্যই জনগণকে এবার আত্ম উপলব্ধির দিক থেকে ঘুরে দাঁড়াতে হবে। আর দেশের সেনাপ্রধানকে দেশের স্বার্থে থাকতে হবে অবিচল। অবশেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই দরবারটি অনুষ্ঠিত হয়েছে, যেটি গতকাল হওয়ার কথা ছিল। যে দরবারটি নিয়ে ইউনূস এবং তার উপদেষ্টারা বারবার চেষ্টা করেছেন যাতে দরবারটি না হয়, কারণ এই দরবারে কি আলোচনা হয় তা নিয়ে উপদেষ্টারা ছিলেন ভীত এবং চিন্তিত। কারণ এখানে সেনাপ্রধান তার সেনা সদস্যদের সকল প্রশ্নের উত্তর দেন। আজও দেশ কোন পথে যাচ্ছে বা দেশ নিয়ে যে ধরনের প্রশ্ন উঠছে তার খোলাখুলি উত্তর দিয়েছেন সেনাপ্রধান। এখানে অনেকগুলি বিষয় উঠে আসে। আসলে যে প্রশ্নগুলি দেশের সাধারণ মানুষকে অস্থির করে তুলেছিল, যারা সেনাবাহিনীকেই একমাত্র ভরসাস্থল বলে মনে করেছিলেন, তারা এবার একটু নিশ্চিন্ত হতে পারবেন। কারণ অনেকগুলি বিষয়ে সেনাপ্রধান তদারকি সরকারের সঙ্গে কোনো আপোষে না গিয়ে কঠোর মনোভাবের পরিচয় দিয়েছেন। যেমন, ভোট কখন হবে, সাধারণ মানুষ তো ভোট দিতে পারবেন কিনা তা নিয়েই সংশয় রয়েছেন। সেনাপ্রধান বলেছেন, ভোট ডিসেম্বরে হবে এবং এমনভাবে তারিখ ঠিক করতে হবে যার ফলে 2026 জানুয়ারিতেই যেন নতুন সরকার শপথ গ্রহণ করতে পারেন। তবে তিনি স্বচ্ছ নির্বাচনের কথা বললেও ইনক্লুসিভ কথাটি ব্যবহার করেননি।
এবং আওয়ামী লীগকে ফেরানো বা ভোটে অংশগ্রহণের বিষয়ে কোনো মতামত এই দরবারে রাখেননি। এছাড়াও জুনিয়র অফিসাররা প্রশ্ন করেন, দেশে যেভাবে মব জাস্টিস চলছে তা নিয়ে আমাদের কি করা উচিত? উত্তরে সেনাপ্রধান বলেন যে আর এগুলি টলারেট করা হবে না। এ বিষয়ে সেনার অবস্থান হলো জিরো টলারেন্স। আর কোনো জুলুম, চাঁদাবাজি, মব জাস্টিসের নামে যা খুশি সেনা সহ্য করবে না। যেখানেই এগুলি দেখা যাবে কঠোর হাতে তা দমন করা হবে। এছাড়াও সংস্কার নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান বলেন, আগস্টের পর থেকে সংস্কার বলা হচ্ছে। সেনাবাহিনী জানেই না যে কোথায় কি সংস্কার হচ্ছে। এ বিষয়ে সেনাকে অন্ধকারে রাখা হচ্ছে বলে তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়াও সেনার ব্যারাকে ফিরে যাওয়ার প্রশ্নে বলেন, আপনাদের অভিমান বুঝি, সেনাবাহিনী ছাড়া দেশ আরো খারাপ জায়গায় চলে যাবে। তাই কোথাও কেউ সেনাকে দোষ দিলেও সেনাবাহিনী এভাবে জনগণকে বিপদে ফেলে ব্যারাকে ফিরতে পারবে না। এছাড়াও করিডোর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমরা এ ধরনের করিডোর এবং বন্দর দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ বিরোধী অবস্থানে আছি। আমরা কখনোই চাই না এই ধরনের করিডোর বা চট্টগ্রাম বন্দর কারোর হাতে তুলে দিতে। এবং তিনি 3 বার বলেন, করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস। এর থেকে তিনি যে কতটা বিরোধী তা বোঝাতে সক্ষম হয়েছেন। এবং তিনি এখানে চীন আর ভারতের নাম করে বলেন, এতে এই দেশগুলিও বাংলাদেশের বিরুদ্ধে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি বলেন যে এই যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বলা হচ্ছে যে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এর মাধ্যমে তারা কি বোঝাচ্ছে? এই ধরনের কোনো কথাবার্তা সেনা কখনোই সমর্থন করে না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত সেনা প্রধান। সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস দায়িত্ব নিয়ে আজকের পত্রিকায় এটি প্রকাশ করেছে। এই পত্রিকার যে নোটগুলো, সেই নোটগুলো আমি দর্শক আগেই পেয়েছিলাম, কিন্তু কোনো দায়িত্বশীল সূত্র সেটি বলছিল না। কিন্তু আজকের পত্রিকা দায়িত্ব নিয়ে এটি প্রকাশ করেছে যথেষ্ট সাহসিকতার সাথে এবং যথার্থ। যতগুলো আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আমার কাছে যে মেসেজগুলো এসছে সেগুলো কিন্তু একই প্রকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে করিডোর দেয়া যাবে না। সেনাবাহিনী এই ব্যাপারে খুবই সেন্সিটিভ, যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনোভাবেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার অথবা সব দল বৈঠক করে যদি একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু শুধু করিডোর না, বন্দর বলেন, নির্বাচন বলেন, কোনো সবকিছুতেই অন্তর্বর্তী সরকার তার মতন করে যাচ্ছে। এবং অন্তর্বর্তী সরকার যে সবাই মিলে তা না, অন্তর্বর্তী সরকারের একটা গ্রুপ যাদের একটা রাজনৈতিক একটা পরিচয়ও আছে এবং তারা মনে করছে যে ছাত্রদের মাধ্যমে এমন একটা রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটবে যার মাধ্যমে তারা 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, বা নির্বাচন হলেও একটু সময় দিলে নির্বাচন হলে তারা নির্বাচনে জয়ী হতে পারবে। কিন্তু এটি যে একেবারেই মানে কি বলবো, মানে অলিক একটা স্বপ্ন, সেটা প্রমাণ হয়েছে। এবং পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের গার্মেন্টস গুলো একের পর এক বন্ধ হওয়া, মব জাস্টিস বা সমন্বয়ক নাম দিয়ে যে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, প্রশাসন চলতে পারছে না, পুলিশ কাজ করতে পারছে না, এই যে পরিস্থিতি, এইগুলো নিয়ে সেনাপ্রধান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ অফিসাররাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। তার কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, আমি আবারও উল্লেখ করি। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছে। কিছু মহল সেনাবাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তি বা মহল ধারাবাহিকভাবে একেবারে সরাসরি সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে বলে যাচ্ছে। মানবিক করিডোরের ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। আজ বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেছেন, অর্থাৎ অফিসারদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। সেখানে অফিসাররা প্রশ্নও করেছেন, তিনি উত্তরও দিয়েছেন। বেশ লম্বা সময় ধরে এই কথোপকথন হয়েছে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরে অংশ নেন।
ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। বিভিন্ন সূত্র বলছে, সেনাপ্রধান জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা এবং প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও তা করবে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ, মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। জেনারেল ওয়াকার সর্বপর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। তা না হলে আঞ্চলিক এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই যে সেনাবাহিনীকে দিয়ে লম্বা সময় সিভিল প্রশাসনের মতন কাজ করানো হচ্ছে, এটা কোনোভাবেই সেনাবাহিনীর জন্য ভালো হচ্ছে না। অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে। সেনাপ্রধান বলেন, গত 5ই আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই অবস্থায় দেশীয় এবং বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত না করতে পারে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। আলোচনায় থাকা মানবিক করিডোর নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত থাকা উচিত। আর যাই হোক, পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে এটা করতে হবে, অর্থাৎ রাজনৈতিক মতৈক্য হলেই এটা করা যাবে। মানে মন্তব্য বা বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে তিনি মনে করেন এইসব ক্ষেত্রে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আসসালামু আলাইকুম। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়া এক ভাষণ দিয়েছেন এবং এইখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা, যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন, সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন। চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে? এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে, বাট ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে। তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোন কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতেও দেবে না। দর্শক, ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান। এই সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে। 5ই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস, তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন। এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন
জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনূসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। বড় ধরনের অভিযোগ, কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন। এরপর লম্বা চূড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে। তিনি বলছেন যে 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন, একটি নির্বাচন খুবই জরুরি। বিশাল লম্বা চূড়া দায়িত্ব, অভিযোগ, অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন। এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে। তবে আমরা মনে করি দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন, কেউ তথ্য দেন অথবা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেন, এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ। সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস। কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী, কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ, এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং এ? এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশে, এবং তাও ও মুসলিম কোন দেশ নয়। যদি আমেরিকা কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন? বাংলাদেশের রাজনীতির নামে অপরাজনীতি এবং বেশি বুঝার নামে যে ধরনের এক ধরনের আবাল ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে, একটা ভয়ঙ্কর। আমি আজকে আপনাদেরকে সাবধান বা একটা ওয়ার্নিং দেই লাইভের শুরুতে, সেটা হচ্ছে যেভাবে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, we going to have very bad days ahead of us, I can tell you that, because রাজনীতির নামে মূর্খতা কাকে বলে আপনি যদি দেখতে চান বাংলাদেশে, come to Bangladesh and watch Bangladeshi politics, ladies and gentlemen. আমরা বর্তমানে বাংলাদেশ পৃথিবীর একমাত্র প্রতিবাদকারী দেশ। কারো যদি টয়লেটের সমস্যা হয় বা কনস্টিপেশনের প্রবলেম হয়, কুষ্ঠকাঠিন্য হয়, সেও আপনার প্রতিবাদ নিয়ে যমুনার সামনে চলে আসে। এমন একটা প্রতিবাদ মুখর বাংলাদেশ হয়েছে বা প্রতিবাদকারী রাষ্ট্র আমরা। বাংলাদেশ পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কোনো দেশ নয় কোনো দিক দিয়ে। আমরা কোনো দিক দিকে যুগান্তকারী বা পাইওনিয়ার না, বাট আমাদের রাজনীতিবিদ এবং আমাদের সকল সুশীল সমাজ এবং ওই বুদ্ধিজীবীদের যদি বক্তব্য শুনেন মনে হবে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র বাংলাদেশ। ইনফ্যাক্ট আমরা 1000 মিলিয়নের কাছাকাছিও না ওই সভ্য দেশের, কিন্তু সব জায়গাতে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড। আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটা খাতে লুটপাট দুর্নীতি হয় দলীয় সরকারের আমলে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো রেল, বিমান এবং ট্রান্সপোর্ট সেক্টরে এবং বন্দর ব্যবস্থাপনায়, এয়ারপোর্ট তো আছেই। এই বন্দর ব্যবস্থাপনায় সরকার চেষ্টা করতেছেন বন্দর যেন বিদেশিদেরকে দেওয়া হয়, যেন বাংলাদেশের যেহেতু এরা ক্যাপাসিটিতে নাই ওই দ্বারের কাছেও। তাহলে বন্দরের একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হলো তার দেশের বন্দর এবং এয়ারপোর্টসগুলা। বিশেষ করে বন্দর পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে একটা দেশের আপনার তার উন্নয়নের অন্যতম যে চালিকা শক্তির মধ্যে বন্দর অন্যতম, পৃথিবীর প্রত্যেকটা দেশেই। সেই বন্দরগুলা সিন্ডিকেট বাণিজ্য এবং অপরাজনীতি আর অব্যবস্থাপনার শিকার হয় বাংলাদেশে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তগুলা দলীয় সরকারের অধীনে 20 বছর আগে হওয়া উচিত ছিল, হয় নাই। কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে এজন্য তারা দেন নাই। এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন, ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, আমি যদি এই পজিশনে থাকতাম, আমি বিমানকে বেসরকারীকরণ করতাম, আমি রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে, আর বন্দর খাতে করতামই আমি যদি থাকতাম, কারণ এটাই বাস্তব। আরব আমিরাতের পৃথিবী বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স, আরব আমিরাতের কোম্পানি, 75টা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় জড়িত। শুনলে আশ্চর্য হবেন,
মানে যাদের কাছে মুসলিম নাম মানে দুশ্মন, সে ইসরায়েলের মতো দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় ডিপি লজিস্টিক বা ইউএই কোম্পানি জড়িত, তারা কাজ করে ইসরায়েলের বন্দরে। কল্পনা করতে পারেন আপনি যুক্তরাষ্ট্রে বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি ওয়ার্ল্ড, সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস। কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী, কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ। এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং এ, এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশে, এবং তাও ও মুসলিম কোন দেশ নয়। যদি আমেরিকার কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন, বা ব্রিটিশ কোনো কোম্পানি বা নেদারল্যান্ডের কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো। একটা কোম্পানি যেটা আমাদের মুসলিম দেশের, আমাদের ভ্রাতৃত্ববোধের দেশ এবং আমাদের সাথে যার সবচেয়ে ভালো সুসম্পর্ক আছে, সেই আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হয়েছে। সেখানে তাদের যে কি ধরনের জ্বালাপুর আপনি কল্পনা করতে পারেন। আরব আমিরাতের কোম্পানি মুসলিম দেশের কোম্পানিকে দিয়েছেন তারা, সেটা নাকি বন্দর দিয়েছে ডক্টর মাহমুদ ইউনূস। এই মূর্খতা মানে মানে কি ধরনের দেশদ্রোহিতার সামিল আপনারা দেখেন। আমি আপনাদেরকে আজকের এই অসময়ে আগামীকালকে রাইট টাইমে লাইভ করবো ডেফিনেটলি, বিকজ ইটস টু লেট ফর লাইভ, বিকজ এভরিওয়ান ইজ অলমোস্ট স্লিপিং। আমেরিকা এবং ইভেন ইন ইউরোপ অ্যান্ড ইন দ্য মিডল ইস্ট পিপল আর স্লিপিং রাইট নাও, বাট স্টিল যারা যোগ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে বলি, মানে এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ। এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, তার বিকল্প নাই। এরা কতটা মূর্খ, কতটা দেশদ্রোহী বলে বন্দর নাকি দিয়ে দিচ্ছে। তাহলে আরব আমিরাত, ইসরায়েল সবচেয়ে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে, সেই আরব আমিরাতকে তারা দিয়ে দিচ্ছে তাদের বন্দর। কল্পনা করতে পারেন আপনি। আর আমাদের দেশের আরব আমিরাত মুসলিম কোম্পানি, আমরা এবং আরব আমিরাত কিন্তু এগুলো দেখতেছে প্রতিদিন। তারা দেখতেছে তাদের বন্ধ মানে তাদের কোম্পানির বিরোধিতা আমরা প্রতিদিন কিভাবে করে যাচ্ছি। দে আর ওয়াচিং ইট, এভরিওয়ান ইজ ওয়াচিং ইট। আমি যারা রাজনীতিবিদ আছেন তো তারা কি চায়, তারা কি চায় এই বন্দরগুলা এভাবে রেখে দেখ আর সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজ, দুর্নীতি ও ব্যবস্থাপনা, ডিসফাংশনাল সিস্টেম এই বন্দরে থাকুক। তাহলে এই দেশ কি কখনো উন্নত হবে না? এবং এই যে রাজনীতিবিদ বাংলাদেশে, তারা সিদ্ধান্ত কেন নেবে? আমরা প্রবাসীরা আছি না? আমরা যারা প্রবাসী আছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এই দেশকে খাওয়াই। এই 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 ফুট মানে পাতি নেতা আর ওই 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 অযোগ্য পদার্থ রাজনীতিবিদরা এ দেশের মালিক না। আমরা প্রবাসী যারা আছেন এখন তারা দেখতেছেন, ওয়েক আপ গাইজ, ইটস আ টাইম, হাই টাইম টু ওয়েক আপ অ্যান্ড টেক পার্ট অফ দ্য প্রসেস। বিকজ এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না। এরা চুর, এরা বাটপার, এরা প্রতারক, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা দেশদ্রোহী, এরা এক একটা দেশের এজেন্ট। এদেরকে দেশের দায়িত্ব দেওয়া যাবে না। ভালো মানুষ, আমি বারবার বলছি, লেখাপড়া করে জানা মানুষ, বিদেশে লেখাপড়া করেছে, এই মানুষগুলো বাংলাদেশের সংসদে গেলে 50% যেন বিদেশে লেখাপড়া করা মানুষ হোক, সে ডুয়েল সিটিজেন। আইন পরিবর্তন করে এদেরকে সুযোগ দেওয়া হোক। আর যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, তাহলে 53 বছরে যেভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন নাই বাংলাদেশের। দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।